প্রিয় দর্শক, সমসাময়িক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে এনটিভি নিয়মিত আয়োজন নিউজ ইনসাইট। সবাইকে শুভেচ্ছা জানিয়ে অনুষ্ঠানে আজকের পর্বে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি আরিফুর রহমান। দর্শক, আজ আমাদের অতিথি কৃষিবিজ্ঞানী ডক্টর জেড করিম। ডক্টর জেড করিম, আপনাকে ধন্যবাদ আমাদের অনুষ্ঠানে যোগদানের জন্য। আর আছেন কয়েকজন শিক্ষার্থী যারা এই অনুষ্ঠানে যোগদান করবে। ডক্টর জেড করিম একজন কৃষিবিজ্ঞানী, পরে প্রশাসনও কাজ করেছেন, সচিব হয়ে অবসরে গেছেন, এখনও গবেষণা এবং পরিকল্পনার জন্য নিজেকে নিয়োজিত রেখেছেন। অনুষ্ঠানের শুরুতে আমরা কথা বলবো দেশের উত্তর থেকে কৃষিকে নিয়ে যেতে যে সরকার পদক্ষেপ নিয়েছে সে বিষয় নিয়ে। স্যার, প্রথমে বলবো যে দক্ষিণে কৃষির যে মহাপরিকল্পনা এবং সেখানে আপনি অনেক বড় একটা অবদান রেখেছেন এবং আপনার নেতৃত্বে হয়েছে, তো এখন এই যে কৃষিকে উত্তর থেকে যে দক্ষিণে নিয়ে যাওয়ার যে পরিকল্পনা, এটা আসলে কতটুকু অগ্রসর হয়েছে? এই পরিকল্পনাটা বিগত 3 বছর আগে করা হয়েছে এবং এটা একটা মহাপরিকল্পনা বলে মাস্টার প্ল্যান। তো একটা প্রশ্ন আসতে পারে যে মাস্টার প্ল্যান কেন করা হলো ফর এ পার্টিকুলার এরিয়া, নট ফর দ্য হোল কান্ট্রি। জি হ্যাঁ, আমরা তো অন্যান্য পূর্ববঙ্গ আছে, পশ্চিমবঙ্গ আছে, হোল কান্ট্রির জন্য প্ল্যান আছে, কিন্তু 14টা জেলা দক্ষিণাঞ্চলের, যেখানে 2.8 মিলিয়ন হেক্টর এলাকা, সেখানে আমাদের দেশের কৃষি ল্যাগিং বিহাইন্ড, মানে উন্নয়ন সেভাবে হচ্ছে না, টেকনোলজি নাই এবং বিভিন্ন সমস্যা আছে, ওয়াটার লগিং, স্যালাইনিটি, টাইডাল সার্চ, বিভিন্ন সমস্যা সেখানে। তো সেক্ষেত্রে আমাদের একটা প্রশ্ন হলো যে দেশে এত সীমিত জায়গা এবং তাতে কাজে লাগাবার জন্য প্রত্যেকটা ইঞ্চ অফ ল্যান্ডকে কাজে লাগাতে হবে। যেখানে প্রতিদিন বাংলাদেশে 220 হেক্টর জমি চাষের বাইরে চলে যাচ্ছে। তো ওটা নিয়ে একটা সেমিনার জাতিসংঘ, ওয়ার্ল্ড ব্যাংক, USAID আন্ডার দি লিডারশিপ অফ দি অনারেবল মিনিস্টার ফর এগ্রিকালচার মতিয়া চৌধুরী সেমিনার হলো। তখন আমরা একটা প্রস্তাব করলাম যে দক্ষিণাঞ্চলের জন্য সামগ্রিক একটা বিশ্লেষণ দরকার, চ্যালেঞ্জটা কী, অপরচুনিটি কী আছে এবং ইনভেস্টমেন্ট কী দরকার। এগ্রিকালচার ইজ এ বিজনেস, তুমি যদি ইনভেস্ট না করো তোমাকে ফল দিবে না। তো সেক্ষেত্রে দায়িত্ব দেওয়া হলো একটা বড় টিম, যে অর্থায়ন করলো USAID, FAO মিনিস্ট্রি, সরকার, দায়িত্ব দিয়ে বলা হলো যে একটা মাস্টার প্ল্যান করা হোক। আই ওয়াজ হেডিং ইট। এটা আমার একটা প্রাউড, এবং আমরা বহুদিন গ্রামে কৃষকের বাড়িতে টিম নিয়ে ঘুমাইছি, এমন জায়গায় গেছি যে রাত্রে আর আসা যাবে না। তো তার বাড়িতেই আমরা সবাই 12 জন 14 জন রয়েছি। বলছি কি একটু কোথাও একটু খিচুড়ি পাক করে অল্প একটু খেয়ে নিয়েছি, কিন্তু টিম ওয়ার্ক করেছে। করে এটা প্রায় 9 মাসে, কারণ গভর্নমেন্ট চেয়েছিল 6 মাস, আমরা 9 মাসে ফার্স্ট ড্রাফট দিলাম, যেখানের মধ্যে আছে 14টা এরিয়া যেগুলি আমাদের অপরচুনিটি। এবং সেই অপরচুনিটির মধ্যে প্রথমে হলো যে আমরা সেচ দিয়ে বিভিন্ন উত্তরাঞ্চলে ডিপ টিউবওয়েল এবং টেবল দিয়ে যে গ্রাউন্ড ওয়াটার দিয়ে যে চাষটা করছে, এটা একটা বিপজ্জনক। এবং না, এটা বিপজ্জনক কারণটা হলো গ্রাউন্ড ওয়াটার যেভাবে আমরা ডিপ্লিট করছে, মাইনিং বলা হয়, সেভাবে রিপ্লেনিশ হচ্ছে না। তাহলে অর্থটা কি? অর্থ হলো যে আমরা আস্তে আস্তে ওয়াটার নিচে যাচ্ছে এবং ভবিষ্যতে এটা একটা মহা বিপদের সংকেত। সেটাকে আমরা বললাম যে আমরা উই ক্যান শিফট টু দি সাউথ। একটা প্রশ্ন আসলো যে তাহলে কি সাউথে সেচের পানি নেই? আমরা প্রথম এই চ্যালেঞ্জটাকে বাইর করলাম যে 1,76,000 হেক্টর জমি 12 মাস সেচ দেওয়া যায় ফর রাইস, ফর নন রাইস, এবং এরিয়াটাকে GIS ম্যাপিং করে ডিলিনেট করে দেওয়া হলো। গভর্নমেন্টকে আমরা শু করলাম। দ্বিতীয় হলো যে আউশ ক্রপ তোমরা জানো, তো আমরা বললাম যে আমরা আগে অতীতে আউশের জাত ছিল না, বুড়োর জাত ছিল, আমনের জাত ছিল, মানে উচ্চ ফলনশীল জাত। তখন আউশেরও জাত আছে, আউশকে এখানে প্রসার ঘটানো হল। একটা সুপারিশ আমরা করলাম গভর্নমেন্টকে
যে দ্রুত বীজ তৈরি করে, পাবলিক বীজ তৈরি করে এই এলাকায় বিস্তার করা। এখন কৃষি মন্ত্রণালয়ের মেজর প্রোগ্রাম হলো শিফটিং এগ্রিকালচার ফ্রম দ্য নর্থ টু দ্য সাউথ, এবং আউশকে প্রায়োরিটি দেওয়া হয়েছে। আর আমরা বলছি যে হাই ভ্যালু ক্রপস নর্থে করো, যেগুলি এক্সপোর্ট করা যায়, যেগুলি ভ্যালু এডিশন আছে সেগুলি, আর গ্রেনারি সাউথকে করা যায়। অ্যান্ড দিস ইজ হ্যাপেনিং একটা। 2 নম্বর হলো ওয়াটারের এবং ফিশারিজের অমূল্য সম্পদ সেখানে। দক্ষিণে আপনার প্রশ্নটা, দক্ষিণে যে আমরা সেচ পানি বাইর করলাম, সেটা কিন্তু ভূগর্ভস্থ পানি না, সেটা কোথাকার পানি? মানে সারফেস ওয়াটার। ও আচ্ছা আচ্ছা। কাজে যে ওয়াটার আপনার প্রত্যেক বছর রিনিউ হচ্ছে এবং এটা ডিপ্লিশনে পরিবেশের প্রতি কোনো অসুবিধা নেই, কোনো খারাপ ভারসাম্য effect পড়বে না। থাকবে এবং কোনো খারাপ হবে না এবং করা যাবে। এবং সেই জন্য আমরা ওই ভ্যারাইটিগুলিকে লোকাল ভিত্তিক আইডেন্টিফাই করে দিলাম যে এই এলাকায় এই ভ্যারাইটিগুলি এই সিজনে করবে এবং সেটা করা হবে। একটা ফিশারিজের যেটা বলতেছিলাম, যে ফিশারিজে ওইখানে লোয়েস্ট প্রোডাকশন পার হেক্টর, অথচ পানি খুব প্রচুর। তা আমরা দেখলাম যে ফিশারিজের টেকনোলজি যায়নি সেখানে। ত্রিশাল যদি আমরা যাই, মামিসিং, ত্রিশাল, ভালুকা, তাহলে দেখা যাবে যে মনে হয় যে সারাটা ধানি জমি সব মাছ চাষ হচ্ছে। তো ওইখানে ফার্মার্স অ্যাওয়ারনেস, টেকনোলজি অ্যাভেলেবিলিটি আর ইনপুট, কারণ ফিশারিজ একটা ক্যাশ ইনপুট লাগে, এগুলির কোনো ব্যবস্থা সেখানে নেই। তো আমরা সেটাকে আইডেন্টিফাই করলাম যে প্যাকেজ দাও। ফিশারিজ মিনিস্ট্রিকে বললাম যে গিভ এ প্যাকেজ। ইয়েতে লাইফ স্টকের ব্যাপারে আমরা দেখলাম, মানে গরু, ছাগল আর দুধকে মানে আমার মনে হয় আধা কেজিও দেয় না, কারণ সে তো গায়ের মধ্যে পোকা, তারপরে তার দুর্বল, ধারাইতে পারছে না। তো কারণটা কি? কারণটা আমরা পেলাম যে ওইখানে দরকার ইউনিভার্সাল ভ্যাকসিনেশন, কারণ প্রত্যেকটা অ্যানিমেলের পেটে এত ওয়ার্ম যে সে ওয়ার্মের জন্য সে যা খায় তার থেকে অনেক বেশি ওয়ার্মে খেয়ে ফেলে। তো আমরা বললাম যে ডিওয়ার্মিং করো, এবং আর্টিফিশিয়াল ইনসেমিনেশন লাইফস্টক ডিপার্টমেন্ট করে। আমরা বললাম যে এটা ওখানে লেস প্রায়োরিটি, ইউ মেক দি হাই প্রায়োরিটি ফর ডিওয়ার্মিং, যে ওয়ার্ম সরাও, এটা দাও। আরেকটা হলো ফরেস্টটাকে প্রসার ঘটাও। স্যার এখানে তাহলে বোঝা যাচ্ছে আপনার কথায় যে পরিকল্পনার জায়গাটা অনেক পোর ছিল, যেখানে আপনারা মানে আপনার এই পদক্ষেপের নেতৃত্বে পদক্ষেপ দেওয়ার কারণে হয়তো বা এখন সেগুলো অনেক ডেভেলপের দিকে অনেক যাচ্ছে। ডেভেলপড হয়েছে। এবং আমি বলি যে গত বছর কৃষিমন্ত্রী আমাকে ডেকে নিয়ে বলল যে আমরা 76,000 হেক্টর জমিতে সাকসেসফুলি আউশ ধান করেছি, এবং যার ফলন রংপুরের বুড়োর ফলন থেকে কম নয়। তো এটা কিন্তু একটা গর্ব। তা আমি ওনাকে বললাম যে আপনি 1/3 করছেন, আরও 2/3 আপনি এক্সপ্যান্ড করতে পারেন, এবং শ্যাডো ম্যাপিং করা আছে। বুঝতে স্যার এই যে তিস্তা যে পরিকল্পনার কথা বললেন এবং সেখানে যে পানি সেচের আমি যে ব্যবস্থা উত্তরবঙ্গের কথা বললাম কিছুক্ষণ আগে, এটা নিয়ে একটু স্যার ব্যাখ্যা জানতে চাচ্ছিলাম। এখানে দেখেন এটা একটা দুঃখজনক, কারণ তিস্তা যে এলাকাটায়, সেটা বাংলাদেশের 14% এলাকায়, তিস্তা বেসিন যেটাকে আমরা বলি, এবং 9.5 মিলিয়ন লোক এখানে বাস করে। আমি নিজে মিনিস্ট্রি বা কেউ কিছু না, একটা এলাকা ভিজিট করলাম, পেপারে দেখার পরে ওয়াটার বোর্ডকে আমি জিজ্ঞাসা করলাম যে হোয়েদার দিস ফিগার ইজ কারেক্ট অর নট। বলো জিয়াস কারেক্ট। গেলাম, গিয়ে দেখে খুব দুঃখজনক মনে হলো যে ওইখানে নদীর মনে হয় সবটাই চর। অল্টারনেটিভ টু দিস সারফেস ওয়াটার ইরিগেশন, এখানে কি করার আছে? তো সেখানে আমরা 4টে স্ট্র্যাটেজি সাজেস্ট করলাম। একটা হলো যে আমরা লো ওয়াটার কনজিউমিং ক্রপ, মানে যেসব গাছ কম পানি খায়। ধান কত খায়? 1 কেজি ধান করতে 5 থেকে 6,000 লিটার পানি লাগে, মানে 1 কেজি খায় 6,000 কেজি পানি। আমি 1 কেজি, আমি যদি হাই ভ্যালু ক্রপ করি তাহলে দেখা গেল যে 250 ml পানিও খায় না। তো
তখন উই হ্যাভ সিলেক্টেড দোজ ক্রপ যেগুলি ওই এলাকার জন্য সুইটেবল এবং পানি কম লাগে এগুলিকে গ্রো করা এবং এগুলির জন্য বেল্ট তৈরি করা। দ্বিতীয় হলো যে অনেক জায়গায় সারফেস ওয়াটার যেখানে নাই, অন্তত রেইন ওয়াটারটাকে যেন ধরে রাখতে পারে ওই যেগুলো শুকিয়ে গেছে পানি। আর থার্ড আর ফোর্থ স্যার? আর থার্ড হলো যে দাঁড়ের কয়েকটা জাত আছে যেটা কন্টিনিউয়াস ইরিগেটেড পানি লাগে না, ওয়াটার লাগে না, ওই জাতগুলিকে প্রমোট করা। ফোর্থ ওখানে আমরা বললাম যে 18টা হাইভ্যালু ক্রপস আছে। হাইভ্যালু ক্রপ যেমন মরিচ, চিলি, স্পাইসেস, গার্লিক, আদা রসুন যেগুলি, এগুলির জন্য জুন করে দিয়ে বললাম যে এগুলিকে করা হোক। স্যার এবার আমরা একটু আমন্ত্রিত শিক্ষার্থীর কাছে চলে যাব, আপনারা প্রশ্ন করুন। স্যার আপনার কাছে আমার কোশ্চেন হচ্ছে, আমরা যদি বহির্বিশ্বের পাশাপাশি আমাদের প্রতিবেশী দেশ ভারতের দিকে তাকাই, তো সেখানে যারা কৃষি শিক্ষা এবং কৃষি গবেষণার সাথে অন্তর্ভুক্ত আছেন বা গবেষণার সাথে আছেন, তারা সবাই কৃষি মন্ত্রণালয়ের অধীনে। অথচ আমরা যদি আমাদের দেশের দিকে তাকাই, আমরা যারা কৃষি শিক্ষার্থী, কৃষি শিক্ষার সাথে আছি, তারা শিক্ষা মন্ত্রণালয়ের অধীনে, আর পরবর্তীতে আমরা যারা গবেষণা সেক্টরে যাচ্ছি তারা হচ্ছে কৃষি মন্ত্রণালয়ের অধীনে। অথচ স্যার আমরা দুইটাই যদি কৃষি শিক্ষা এবং কৃষি গবেষণাকে কৃষি মন্ত্রণালয়ের অধীনে আনতে পারি, তাহলে আমরা শিক্ষার্থীরা সেক্ষেত্রে সবচেয়ে বেশি উপকৃত হচ্ছি। স্যার এ বিষয়ে আমাদের সরকারের কোনো পরিকল্পনা আছে কি না, আর যদি থেকে থাকে তো সেটা কতদিনের মধ্যে বাস্তবায়ন আমরা দেখতে পাবো? ধন্যবাদ স্যার। স্যার ছোট করে। তোমার অ্যাকচুয়ালি সরকারের এ ব্যাপারে কোনো পরিকল্পনা নেই। ইন্ডিয়ার সিচুয়েশন যেটা তুমি বলেছো একদম কারেক্ট, বাট এটাই হওয়া উচিত। আমাদের দেশে ইউনিভার্সিটির শিক্ষকদের একটা টেন্ডেন্সি হলো এডুকেশন মিনিস্ট্রির সাথে থাকা, কারণ শিক্ষকরা যে প্রিভিলেজ সরকার থেকে পায়, বিজ্ঞানীরা এই প্রিভিলেজ পায় না। তাদের কম বয়সে রিটায়ার করতে হয়, তাদের সুযোগ সুবিধা কম, তাদের পদোন্নতির সুযোগ কম, সেজন্য তারা থাকে। আর তারা তুমি এক সময় এগ্রিকালচার মিনিস্ট্রির আন্ডারে বাংলাদেশ এগ্রিকালচার ইউনিভার্সিটিকে আনা হয়েছিল, তারা কুইকলি এগ্রিকালচার রিসার্চ কাউন্সিল থেকে বাইরে হয়ে গেল, কারণ আমাদের দেশে ওই প্রিভিলেজটাকে দেখে। আর দেশের বৃহত্তর স্বার্থে আমি তোমার সাথে একমত যে এগুলি সব কিছু একটা মিনিস্ট্রির আন্ডার থাকা উচিত, যেখানে এডুকেশন, ইন্ডিয়াতে বলে এডুকেশন, রিসার্চ অ্যান্ড এক্সটেনশন, এই তিনটাকে একসাথে তারা করে। স্যার যে বিষয়টি নিয়ে কথা বলবো যে এই জিএম শস্য কি এবং এরই মধ্যে সেটা সম্প্রসারণের জন্য সরকার স্টেপ নিয়েছে, এই বিষয়ে আপনার মন্তব্যটা কি? জিএম শস্য একটি বিতর্কিত শস্য, মানে সেটা হলো যে নতুন কোনো শস্য নেই, জেনেটিক ইঞ্জিনিয়ারিং করে এটাকে তৈরি করা হয়। এবং বিতর্কটা হলো যে এটাকে বায়োএথিক্স আছে, মানে জেনারেল কন্ডিশনস আছে, হেলথ কন্ডিশন আছে, অনেক কিছু নিয়ে অনেকের ধারণা যে এটা খুব থরলি সায়েন্টিফিক ইনভেস্টিগেশন না হয়ে কিছু জিএম পৃথিবীতে প্রসার করছে। আর অনেকে মনে করেন যে আমরা টেস্ট কেস কিছু কিছু দেই মাঠে দিয়ে লেট আস লার্ন অ্যান্ড ডুইং। বাংলাদেশে বিটি ব্রিঞ্জালের যে প্রশ্নটা আসলো, স্যার এই বিতর্কের মধ্যে কি আমাদের এই ধরনের শস্য কি আসাটা কতটুকু যৌক্তিক বলে আপনি মনে করেন? এটা যুক্তিটা হলো যে এটা ফুললি কমার্শিয়ালি হয়ে টিকে থাকবে কিনা এটা হয়তো 1-2 বছরে দেখা যাবে। এমনও হতে পারে যে এটা আপনি উড্ড হয়ে যেতে পারে, যে এটা থাকবে না। আবার তাও হতে পারে যে দ্যাট হ্যাজ বিকাম ভেরি সাকসেসফুল। কিন্তু রিস্কটা হলো যে এটার জন্য একটা বায়োসফেটিক গাইডলাইন আছে যে ক্রপ রিলিজ করার জন্য, যে এই প্রসিডিউর ফলো করে এই গাইডলাইনে যেতে হবে। কৃষকদেরকে এটা দেওয়ার আগে অ্যাওয়ারনেস এবং ট্রেনিং খুব দরকার, যে বায়োসিটিটা কীভাবে ফলো করবে। আমাদের দেশের যে সার্বিক প্রেক্ষাপট এবং কৃষকদের যে শিক্ষাগত দিকটা এবং ওভারঅল সব কিছু মিলিয়ে আপনি কি মনে করেন যে অ্যাওয়ারনেসটা পারফেক্টলি তাদের ভিতরে কাজ করবে এবং তাদের যোগ্যতা অনুযায়ী এটা ঠিকভাবে তাদের দিক নির্দেশনা সরকার দিতে পারবে? এটা এই জন্য তো খুব লিমিটেড ক্রপে রয়েছে, বিটি ব্রিঞ্জাল একটা ক্রপ,
এটা দেওয়া উচিত এই জন্য যে অন্তত সরকার এবং জনগণ বুঝতে হবে যে এটা যে টেকনোলজি, মাঠে না গেলে এটার ফিডব্যাকটা পাওয়া যাবে না। কাজে খুব এখন যেটা তারা রিলিজ করেছে সরকার খুব লিমিটেড স্কেলে, আমার মনে হয় স্কেল আপ করার আগে রেজাল্ট কি হবে সেটার পরে হয়তো সিদ্ধান্তে আসবে। কিন্তু স্যার এটা এমনও তো হতে পারে, আমরা যতটুকু বুঝি যে বাংলাদেশকে পরীক্ষার জন্য কিন্তু স্বার্থান্বেষী মহল বা দেশ থাকতে পারে, বাংলাদেশে তারা বেছে নিয়েছে এখানে পরীক্ষা করে দেখার জন্য, এমনও তো হতে পারে। এটা একজাক্টলি যে ঠিক তা না, কারণ বাংলাদেশ কিন্তু ইন্টারন্যাশনাল জিএম কোম্পানি যেগুলি, যেমন মনসন 2 খুব ওয়ার্ল্ডের নাম করা, জি এরকম বেশ কিছু কোম্পানি আছে, নোভার্টিস, এসব কোম্পানিকে কিন্তু পারমিশন দেয়নি, তাহলে তারা নিজেরা এসে করতে পারতো। সুতরাং আসলে বাংলাদেশ চেষ্টা করছে ডুইং বাই লার্নিং অ্যান্ড গেটিং দি ফিডব্যাক, এবং এটা হয়তো করে তারা ফিডব্যাক নেবে। তো ইন্ডিয়াতে আরও সতর্ক অবস্থায়, কারণ রিলিজ করে আবার বন্ধ করে দিয়েছে। স্যার আমরা আবারও আমন্ত্রিত শিক্ষার্থীদের কাছে চলে যাব। স্যার আমার প্রশ্নটি হচ্ছে, জিএমও ক্রপ নিয়ে সরকারের ভবিষ্যৎ পরিকল্পনাটা কি, এবং ভবিষ্যতে জিএমও ক্রপ সম্পর্কে আমাদের কৃষিবিদ এবং কৃষি বিষয়ক সায়েন্টিস্ট যারা আছেন তাদের জিএমও ক্রপ সম্পর্কে কি কি পদক্ষেপ নিতে পারেন এই বিষয়ে আমার জানার ইচ্ছা। এই প্রেক্ষাপটটা খুব ইম্পর্টেন্ট। সেটা হলো যে দেখো এখনো রাতকানা রোগ একটা গোল্ডেন রাইসের না, রাতকানা রোগ একটা ব্যাপক অংশ। তাহলে সেটা হলো কি যে ভিটামিন ডিফিসিয়েন্সি। দীর্ঘদিন যাবৎ চেষ্টা করা হচ্ছে যে বায়োমেডিক্যাল প্রসেসে এর ডিফিসিয়েন্সি কভার করা যায় কিনা। তারপরে বিজ্ঞানীরা একটা সিদ্ধান্ত আসলো যে এটা তেমন অগ্রগতি হয়নি। তখন ভাবলো যে আমরা এনরিচ করে ক্রপ জিএম টেকনোলজিতে ভিটামিন বাড়াতে পারি কিনা এবং তার মাধ্যমে হয় কিনা। একটা উদাহরণ বললাম, অনেক জায়গায় আছে, যেমন মনে করো এই যে বিটি ব্রিঞ্জাল একটু আগে আমরা আলোচনা করলাম, তুমি সাভারে, তোমার তো জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি, জি স্যার, সাভারে তুমি যদি সার্ভে করো যে আমাদের যারা ব্রিঞ্জাল করে, বেগুন করে, জি স্যার, তারা এভারেজ কয়বার স্প্রে দেয়? তারা 24 থেকে 37 বার স্প্রে দেয়। তাই স্যার এখানে তো অ্যাওয়ারনেস এবং যে জ্ঞানের জায়গাটা, যে স্প্রের যে বিষয়টি বললেন, যে তার তো নলেজের জায়গাটা অনেক পোর, যার কারণে হয়তো সে একাধিকবার স্প্রে করছে। আমি এটা আপনার সাথে একমত না। তাহলে স্যার কারণটা হলো তারা বাণিজ্যিক ভিত্তিতে করে। ও তারা চায় না যে একটা পোকা তাদের একটা বুড়ার করুক, একটা বেগুনকে ছিদ্র করুক। সুতরাং তারা স্প্রে করলে তারা খুব সেফ বা এটা স্যার বাণিজ্যিকভাবে চিন্তা করার কারণে কিন্তু অনেক, তাহলে তো এখানে স্পষ্ট হয়ে যাচ্ছে যে আমার যেটা উদ্দেশ্য সেটা সফল হচ্ছে কিনা। কিন্তু সার্বিকভাবে এটা স্বাস্থ্যসহ পরিবেশের দিক যদি ওভারঅল চিন্তা করা যায় তাহলে তো স্যার এটা ক্ষতিকারক না। এটা ইন্ডিভিজুয়াল কৃষকের যে লার্নিং প্রসেসটা, অ্যাওয়ারনেস বিল্ডিং, জি এটা ঠিক না। কিন্তু যদি ডেভেলপ কান্ট্রির মতো খুব লার্জ ফার্ম করা যায় এবং সেখানে যদি কম্পিউটারাইজ রুটিন করে দেওয়া হয় তাহলে ইউ ক্যান টেকেল ইট। স্যার আমরা আবারও পরের প্রশ্ন চলে যাব। স্যার আমার কোশ্চেন হলো, ডেওল চিক অর্থাৎ একদিনের বাচ্চা উৎপাদন করতে খরচ হয় 18 থেকে 20 টাকা, কিন্তু যারা এটা উৎপাদন করতেছে তারা এটা বিক্রি করতেছে 60 থেকে 100 টাকা। এত মুনাফা কেন? আর এই জন্য সরকারের পদক্ষেপ কি? এটা প্রথম প্রশ্ন হলো কি যে এটা একটা মনোপলি হয়ে আছে। কারণ গ্র্যান্ড প্যারেন্ট স্টক নাম শুনছ, বাংলাদেশে খুব বেশি কোম্পানি নাই যাদের ফ্যাসিলিটি আছে এবং সেটা তৈরি করতে পারে, তারা ইম্পোর্ট করে। আগে তো আমরা সবটাই ডেওল চিক ইম্পোর্ট করতাম। তো তারা এখানে যেহেতু কম্পিটিটার্স নাই, তারা মার্কেটের মধ্যে এটাকে মানে করে নিচ্ছে যে তাদের একটা মনোপলি এস্টাবলিশ করছে, এই জন্য দামটা তারা এভাবে নিচ্ছে। এছাড়া আর কোনো বিকল্প না যে তুমি আর কোথাও বাচ্চা পাইতে পারো। সরকারের পুলিশের সম্বন্ধে তুমি বলেছ,
সরকারের পুলিশে এখানে হওয়া উচিত যে প্রাইভেট সেক্টর কিছু করার আগে গভর্নমেন্ট প্রথম করা উচিত। যদি গভর্নমেন্ট কিছু একটা করে তখনই কম্পিটিশনটা আসে যে প্রাইভেট সেক্টরে তা আসে। আমাদের এখানে গভর্নমেন্ট এ সেক্টরে ইনভেস্ট করতেছে না। আমরা আবারও পরের প্রশ্নে চলে যাব। স্যার, বর্তমানে আমাদের দেশে বিভিন্ন প্রকার জিএমও ক্রপস নিয়ে গবেষণা চলছে। এর মধ্যে বিটি ব্রিঞ্জাল নিয়ে গবেষণার সফলতাস্বরূপ সেটি বাজারজাত করা হয়েছে এবং মাঠ পর্যায়ে গবেষণা আছে বিটি কটন, গোল্ডেন রাইস এবং পটেটো। স্যার, এই সকল ক্রপস বাজারজাতের পূর্বে কী কী ধরনের স্টেপস গ্রহণ করা হয়? আবার এ সকল ক্রপস বাজারজাতের পরে যখন জনগণ তা গ্রহণ করে, তারপর জনগণের উপরে তাদের প্রভাব সম্পর্কে মূল্যায়নের জন্য সরকার কি কোনো পদক্ষেপ গ্রহণ করছে? গবেষণাতে কোনো বাধা নেই, কারণ গবেষণা ইজ এ লার্নিং প্রসেস। দ্বিতীয় কথা বলছো যে আমরা রিলিজ করলাম, কৃষককে দিচ্ছি, তো সেখানে কী ব্যবস্থা নেওয়া হচ্ছে। এখানে আমি একটু আগে বলেছি ব্যবস্থাটা, যে সেটা হলো যে অ্যাওয়ারনেস এবং এই প্রসিডিউরটা গভর্নমেন্ট লেট ডাউন করেছে, কিন্তু এটা অ্যাডিকুয়েটলি করা হয়নি। লার্জ স্কেল অনেক ক্রপ করা ঠিক হবে না। বিটি ব্রিঞ্জাল দেওয়া হয়েছে টেস্ট ক্রপ হিসাবে, সেটার ফিডব্যাকটাকে নেওয়া হোক, তারপরে অন্যান্য ক্রপের ফিডব্যাক দেখা যাবে। আর বিটি করলেই লাভজনক হবে তা না, ফার্মিং মাস্ট বি প্রফিটেবল। গভর্নমেন্টের পলিসি জাস্ট বিটি ব্রিঞ্জাল বা বিটি অ্যাজ সাচ কোনো সুস্পষ্ট পলিসি নেই। বাট একটা কথা বলা আছে, মডার্ন অ্যান্ড ইমার্জিং পলিসি আমরা আর টেকনোলজি প্রমোট করব, তার আওতায় হয়তো এই কাজটা করছে। আমরা আবারও পরের প্রশ্নে চলে যাব। স্যার, আমরা বিভিন্ন পত্রপত্রিকায় দেখি যে লাস্ট ইয়ার হুইট ব্লাস্টের কারণে প্রায় 15,000 হেক্টর জমির হুইট নষ্ট হয়ে গেছে এবং সরকার ইতিমধ্যে দক্ষিণ পশ্চিমাঞ্চলের প্রায় 7টি জেলায় হুইট আবাদকে নিরুৎসাহিত করছে, কিন্তু কৃষকরা এদিকে আবার হুইট বপন করা শুরু করে দিয়েছে। এমতো অবস্থায় এই সিদ্ধান্তটি কি ফলপ্রসূ হবে বলে আপনি মনে করেন? তো এটাকে তারা আস্তে আস্তে গভর্নমেন্ট ডিসকারেজ করছে, কারণ এই ভ্যারাইটি সাসেপ্টেবল। ভ্যারাইটি যখন এই রোগে সাসেপ্টেবল হয়, রোগটাকে কিউর করা যাবে না, ভ্যারাইটিটাকে রিপ্লেস করতে হবে। তো এই প্রসেসটা গভর্নমেন্ট আরম্ভ করছে। অনেক সময় তোমরা প্যাথোলজিতে পড়লে দেখবা যে ব্যাপক এলাকায় বার্ন করে ফেলতে হয়, ফেমিন হয়ে যা, মহামারী হয়ে যা। তো এটা এমন ঘটনা যেন না ঘটে, সেজন্য আগের থেকে প্রিকশন নিতে হবে। তো হুইটের ব্যাপারে এরকম ঘটনা ঘটবে না, কারণ হুইট এখন আমাদের দেশে মার্জিনালাইজ ক্রপ হয়ে গেছে, খুব অল্প জায়গায় আমরা করি এবং এইভাবে প্রসার ঘটবে না। সারা দেশে গমের জন্য সুইটেবল নয়। আমাদের দেশের গবেষণা প্রতিষ্ঠানগুলোতে 20% বিজ্ঞানী পিএইচডি ডিগ্রিধারী, অথচ ভারতে যার পরিমাণ 80%। আমরা এখন এই বিষয়টি নিয়ে কথা বলবো। এই বিষয়টাকে আপনি কিভাবে দেখছেন? আজকে কিন্তু এই যে ইয়াং স্টুডেন্টরা যারা আছে, তারা একজনও বাংলাদেশি স্টুডেন্ট না, তারা গ্লোবাল স্টুডেন্ট। সারা পৃথিবীর স্টুডেন্টদের সাথে তাদের কাছে কম্পিট করতে হবে। সে জাহাঙ্গীরনগরেই পড়ুক, শেরে বাংলায় পড়ুক, তার যদি লাইফ সে ক্রিয়েট করতে চায়, কেরিয়ার বিল্ড করতে চায়, তাহলে তাকে ইউএস, কানাডা, অস্ট্রেলিয়া, ইন্ডিয়া, পৃথিবীর বিভিন্ন দেশের বিজ্ঞানীদের সাথে কম্পিট করতে হবে এবং এই কম্পিটিশনে তাদেরকে টিকে আসতে হবে। তো সেটার জন্য দরকার পিএইচডিটা একটা সার্টিফিকেট, কিন্তু মানটা অ্যান্ড কোয়ালিটিটা খুবই দরকার। যে সেই মানের দিক থেকে স্যার আমাদের অবস্থান অত্যন্ত নিম্নমানের, যেহেতু আমাদের ইনটেক সে হাই কোয়ালিটি না। তা আমি বলবো যে পিএইচডি আমাদের রিসার্চ সংস্থায় ন্যূনতম 60 থেকে 70% হওয়া উচিত। আগামী 3 বছরের মধ্যে একটা মাস্টার প্ল্যান করে, ক্র্যাশ প্রোগ্রাম করে এটা করা উচিত। স্যার, এবার একটু ভিন্ন প্রসঙ্গে আসবো। আমাদের কৃষি শিক্ষা প্রতিষ্ঠানে যে শিক্ষার মান, সে বিষয়ে আপনার মূল্যায়ন জানতে চাইবো। এবং আরেকটি বিষয় বলবো যে একজন শিক্ষক যখন কোথাও তার কর্মজীবন শুরু করে, তো লেকচারার থেকে শুরু করে দেখা যায় যে 12 বছরের মাথায় সে অধ্যাপক হয়েছে এবং এই 12 বছরের মধ্যে দেখা যায় 7 বছরই সে দেশের বাইরে থাকে। তো এই বিষয়টিকে স্যার আপনি কিভাবে দেখছেন? এখানে একটা সুস্পষ্ট নীতির দরকার, কারণ বিজ্ঞানীদেরকে পুষতে, তাদেরকে
তৈরি করতে সরকারের যথেষ্ট অর্থ ব্যয় হয়। They have to give in returns something to the country. তো তাদেরকে ইফেক্টিভলি 20 বছর চাকরি করা উচিত, অন্তত তাদের যে প্রফেশনে তারা শিখে। এটা হলো একটা ক্রিটিক্যাল টাইম, যে সময়টাকে আমাদের দেশে বিজ্ঞানীরা যারা চলে যা আসে বা সেটা, তাদের শিক্ষার খুব অবনতি হচ্ছে, কারণ তারা ডিভোট করছে না। আর ইউনিভার্সিটিতে বেসিক রিসার্চ আস্তে আস্তে কমে যাচ্ছে, এই জন্য ইউনিভার্সিটি করবে বেসিক রিসার্চ। তাহলে স্যার আপনার কথাই যদি আমরা ফিরে আসি যে সুস্পষ্ট নীতিমালা হওয়া দরকার, তো এই বিষয়টি নিয়ে কি কোনো রকম স্টেপ সরকার নিচ্ছে, বা আপনারাও কি আপনাদের দিক থেকে সরকারকে জানানোর প্রয়োজন অনুভব করেছেন? সরকারকে জানানো হয়েছে, কিন্তু একটা প্রশ্ন হলো যে ইউনিভার্সিটি তাদের যে নিজস্ব করে যাচ্ছে, তাদের থেকে এটা চেঞ্জ করতে খুব চাচ্ছে না, কারণ গ্রান্টস কমিশন এটাকে খুব শক্তভাবে হ্যান্ডলিং করছে না। রুলটা হলো ইউনিভার্সিটি গ্রান্টস কমিশনের, কারণ সব ইউনিভার্সিটি গ্রান্টস কমিশনের আওতাভুক্ত। এবং গ্রান্টস কমিশন যদি আজকাল রুল করে দেয় যে ইউ ডু পিএইচডি 10 বছর চাকরি করবা দেশে, দেন তুমি সেটা এসব নিয়ম কানুন করে। আরেকটা হলো তাদেরকে ফ্যাসিলিটিও দিতে হবে, আদারওয়াইজ তো না আমি কেন ল্যাব ফ্যাসিলিটি, ওয়ার্কিং ফ্যাসিলিটি, এনভায়রনমেন্ট, এবং অ্যাট দি সেম টাইম তাদের ফাইন্যান্সিয়াল ইনসেন্টিভ। স্যার আমরা আরেকটা বিষয়ে বলবো যে বিশ্ববিদ্যালয় শিক্ষক নিয়োগের ক্ষেত্রে আমরা রাজনৈতিক বিবেচনার কথা শুনি, তো মেধা তালিকাকে পাশ কাটিয়ে যদি বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ করা হয়, সেক্ষেত্রে শিক্ষা ব্যবস্থা এবং শিক্ষার্থীদের উপর এটার প্রভাবটা কতটুকু বলে আপনি মনে করেন? আমি রাজনীতিবিদ না, কিন্তু রাজনৈতিক বিবেচনায় না শিক্ষক আমি নিয়োগ হয় কিনা? রাজনীতিবিদ না। আমি বলবো যে কোনো ক্রমে রিসার্চ এবং ইউনিভার্সিটিতে মেরিট ব্যতি রেখে কোনো নিয়োগ হওয়া উচিত না। মেরিট শুড বি দি অনলি ওয়ান ক্রাইটেরিয়া। কারণ গবেষণায় হোক আর টিচিংই হোক, মেরিটে এবং অতীত ইতিহাস দেখা যায় আমাদের দেশে ইউনিভার্সিটি বা রিসার্চ ইনস্টিটিউশন মেরিটে যারা টপ হয়েছে 1-2 জন, তারাই ইউনিভার্সিটিতে শিক্ষকতা করেছে, তারাই রিসার্চে আসছে। অন্যরা ক্যাডারে চলে গেছে বা আদার সার্ভিস চলে গেছে, কিন্তু সেখানে রয়েছে। আমার মনে হয় আমাদের এই ইউনিফর্মিটিটা করার জন্য গভর্নমেন্ট একটা ইউনিফাইড হিউম্যান রিসোর্স বোর্ড করা উচিত। স্যার আমাদের দেশে কৃষকরা ন্যায্য মূল্য পায় না, এরকম অভিযোগ মাঝে মাঝে শোনা যায়, কেন স্যার? মাঝে মাঝে না, প্রায় সবসময় পায় না। এটা কারণটা কি স্যার? কারণ প্রাইসটা তো ডিপেন্ড করে আপনার মার্কেটিং অ্যান্ড ভ্যালু এডিশনের উপরে। আপনি 1 কেজি মরিচ তৈরি করবেন বগুড়া, আপনি কোনো সময় 60 টাকা বেচতে পারেন না। 1 কেজি মরিচ আর অন্য কিছু এনে আচার তৈরি করেন, ঢাকায় না বিক্রি করেন 1200 টাকা। আহমদ এবং প্রাণ তারা বিক্রি করে। তো ভ্যালু এডিশন ছাড়া, ভ্যালু চেঞ্জ ছাড়া প্রাইস পাবে না। দেশের কৃষকরা যারা, তারা যেহেতু এখনও নিজেদের রাইটটা প্রতিষ্ঠিত করতে পারে নাই, আর ফার্মার্স রাইট করে একটা প্রশ্ন আছে, এই ফার্মার্স রাইট বাংলাদেশে নট ভেরি ফার্মলি এস্টাবলিশড। যে ফার্মার্সকে প্রোটেক্ট করো, প্রাইস দাও। অনেক দেশে আছে গভর্নমেন্ট বাইজ ইট, ঠিক আছে, কেউ কিনে না, গভর্নমেন্ট কিনে ফার্মারদেরকে প্রোটেকশন দেয়। এগুলি আমাদের শক্তি নাই। স্যার এখন অনেকেই বাণিজ্যিক কৃষির কথা বলছেন, আপনার কাছে কি মনে হয় যে কৃষির বাণিজ্যিকায়ন হলে এটা আসলে সুফল দিক কোনগুলো হবে? যান্ত্রিক চাষাবাদ করতে গেলেই বাণিজ্যিক ভিত্তিক হতে হবে হলো একটা। 2 নম্বর হলো যা আপনি একটা এলাকায় একটা ব্লক করবেন, একটা স্মল প্লটকে ব্লক করতে পারবেন না। আপনি ব্লকটা করতে হবে 10 একর বা 20 একর জায়গা নিয়ে। তো সেখানে যদি বাণিজ্যিক ভিত্তিক না হয়, সবাই মিলে এটাকে না করা, এটা হবে না। ভালো জাত করবেন। তারপর আবার ক্যাপিটালের প্রশ্ন আছে, বাণিজ্য ভিত্তিতে ক্যাপিটালও দেওয়া যেতে পারে। স্যার আপনি একজন কৃষি বিজ্ঞানী, তা আপনি মানে আপনার সময়ে কি কি জাত উদ্ভাবন করেছেন এবং কৃষির আধুনিকায়নের জন্য সামনে কি কি স্টেপ নেওয়া উচিত আপনি মনে করেন? কৃষি জাত উদ্ভাবন একটা মানে চলমান প্রক্রিয়া।
আপনার সময়টাতে সেটা কোনটা ছিল? আমার সময় যেমন আমি তখন এক সময় ধান গবেষণার ডিজি ছিলাম, মহাপরিচালক। তখন 3টা ধানের জাত আমরা বাইর করেছি, যেগুলি এখনো অনেক ভালো করছে, 22, 23, 29 এগুলি, এবং 28 এগুলি এখনো মার্কেটে খুব প্রচলন এবং কৃষকরা করে। তবে প্রশ্নটা হলো, অন্যান্য ফসলের আরো অনেক জাত বাইর হয়েছে। বাড়িতে কৃষি গবেষণা ইনস্টিটিউটে অনেক শস্যের জাত বাইর হয়েছে। তো জাত উদ্ভাবন এটা প্রক্রিয়া চলবে এবং করতে থাকবে। আর আপনার প্রশ্ন কি ছিল যে কৃষির আধুনিকায়নে আসলে কোন দিকে মনোযোগটা দেওয়া উচিত সরকারের? অনেক বড় প্রশ্ন, কারণ কৃষি আধুনিকায়নের প্রশ্নটা হলো যে আমরা যদি আজকে এরকম একটা দেশ হতাম যে ল্যান্ডের কোনো ক্রাইসিস নাই, তাহলে একরকম। আমাদের হলো জমি দিন দিন সীমিত হচ্ছে, মানুষ বাড়ছে, পপুলেশন। তো সেক্ষেত্রে ভার্টিক্যাল এগ্রিকালচার আমাদের হলো একমাত্র পথ। একটা ক্রপের জায়গায় 3টা ক্রপ, আবার ফার্টিলিটি মেনটেন করতে হবে। সুতরাং কমপ্লেক্স প্রবলেমটাকে ম্যানেজ করতে হবে, এবং সেটাকে করার জন্য স্যার অনেক বড় একটা পরিকল্পনার কথাই আমরা বলতে পারি, এবং পরিকল্পনার মধ্যে কোন কোন বিষয়গুলো আসবে? প্রথম বিষয়টা আসবে যে আমাদেরকে ফার্স্ট করতে হবে যে আমাদের ক্রপিং ইন্টেন্সিটি বাড়াইতে হবে, জি, যে বাড়ে সেখানে, এবং ইল্ড যে বর্তমানে আছে দীর্ঘদিন যাবৎ আমাদের যে HIV ভ্যারাইটি মানে মডার্ন, সেগুলির ইল্ডের একটা প্লেটু এসে গেছে, বাড়ে না। এখন আমাদের জাত দরকার যে থেকে 30 to 40% ফলন বেশি হয়। স্যার আমরা এবার অনুষ্ঠানে একটি ভিন্ন দিকে আসব। এই প্রজন্মের কাছে আপনার যদি কোনো প্রশ্ন থাকে আপনি করতে পারেন। না, আমার তো মনে হয় যে এই প্রজন্ম অত্যন্ত সৌভাগ্যবান যে তোমরা যারা শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে ব্যবসায় পড়তেছ, কৃষি বিজনেসে, তোমরা কিভাবে ক্যারিয়ারটা বিল্ড করতে চাও? স্যার আমি চেষ্টা করব স্যার, এই যে আপনারা একটু আগে আলোচনা করলেন যে কৃষক তার ন্যায্য মূল্য পাচ্ছে না, বা ফিল্ড পর্যায়ে একটা শস্যের দাম সেটা হচ্ছে আমরা যদি বাজারে যাই সেটা অনেক বেশি ফ্লাকচুয়েট করছে। তা আমাদের স্টাডির বিষয় বা আমার পার্সোনাল চাওয়াটা, আমি চেষ্টা করব এই যে গ্যাপটা পূরণ করা, আর এটা কৃষি বাজারজাতকরণে আমাদের দেশ অনেক পিছিয়ে, সেটা যেন এগিয়ে যেতে পারে, এটাই আমাদের মেইন লক্ষ্য। আমাদের দেশে একটা প্রশ্ন এখানে আসে নাই, তোমরাও বলো নাই, যে ক্লাইমেট চেঞ্জ নিয়ে অনেক কথা আসতেছে, যে ক্লাইমেট চেঞ্জ থ্রেট, এগ্রিকালচার এফেক্ট হবে। এ বিষয়ে তোমাদের কোনো ধারণা কি, যে কি বুঝতেছো? ক্লাইমেট চেঞ্জ বলতে কি বুঝো? স্যার এখন নতুন টেকনোলজি ডেভেলপ করতে হবে, যাতে কি জাতীয় টেকনোলজির দরকার? স্যার এই টেকনোলজিগুলোর মধ্যে ড্রাউট রেজিস্ট্যান্স আছে, কোল্ড রেজিস্ট্যান্স না, ন্যাশনালি অ্যাভেলেবল আছে কিনা স্যার, তুমি জানো কিনা? হাইব্রিড করা হয়েছে স্যার। আচ্ছা, তোমাদেরকে আমি একটা অ্যাডভাইস করবো এ ব্যাপারে, যে আমাদের বিজ্ঞানীরা অনেক টেকনোলজি বের করেছে। তোমার বিভিন্ন খরা সহিষ্ণু, শীত সহিষ্ণু, লবণাক্ত টলারেন্ট, বিভিন্ন পদ্ধতি। ওখান থেকে তোমরা যখন ভবিষ্যৎ গবেষণা করবে, তোমরা বাইর করতে পারবে যে কোনটা তোমরা পাবা। আর সবচেয়ে বড় জিনিসটা হচ্ছে ক্লাইমেট চেঞ্জের থ্রেটটা যে কেবল টেম্পারেচার বা খরা, এ দুইটাই নয়। ক্লাইমেট চেঞ্জের মেজর থ্রেট হলো ক্রপের গ্রোয়িং পিরিয়ড আছে। স্যার আমরা অনুষ্ঠানে একদম শেষ দিকে চলে এসেছি, খুব ছোট একটা উত্তর আপনার কাছ থেকে নিব। প্রশ্নটি হচ্ছে যে আপনি 28 বছর বয়সী PhD ডিগ্রি অর্জন করেছেন, এবং আপনি গবেষণায় কিভাবে আসলে আর সামনের দিনে বাংলাদেশকে আপনি কিভাবে দেখতে চান, একটু ছোট করে স্যার। আমার একজন অতি ফেভারিট একজন শিক্ষক ছিলেন, শ্রদ্ধেয় শিক্ষক, এবং ওনার নাম হলো প্রফেসর আব্দুল করিম করিম। উনি বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ছিলেন। তো আমার মোটেই কোনো আগ্রহ ছিল না যে কৃষি বিজ্ঞানী হওয়া। উনি আমাকে, আমি অন্য লাইনে চলে যাব, সেখান থেকে উনি আমাকে উৎসাহ দিলেন যে তুমি এই বিজ্ঞান গবেষণায় আসবে এবং সেখানে
আমার ক্লাসে এমএসসিতে আমি ফার্স্ট হয়েছিলাম। তো উনি ডেকে অ্যাপয়েন্টমেন্টের ব্যবস্থা করলেন এবং সে থেকে আমি ইউনিভার্সিটিতে গিয়ে ওনার আগ্রহ, আমি যখন এখনও ওনার নাম স্মরণ করি এবং এশা এবং মাগরিব ফজর নামাজের পর ওনার জন্য দোয়া করি, লাইক মাই প্যারেন্টস। আমার পিএইচডি থিসিস ওনার নামে ডেডিকেটেড, কারণ উনি ওই টিচিংটা হলো, উনি আমাকে 3টা অ্যাডভাইস দিয়েছিলেন যখন ইউনিভার্সিটিতে জয়েন করি। এটা তোমাদের জন্য প্রযোজ্য। একটা অ্যাডভাইস হলো যে তোমার অফিসের টেবিলের সামনে একটা চেয়ার রাখবে, একটা চেয়ার। সেকেন্ড হলো তুমি যখন কোনো কাজ কিছু না থাকবে, তুমি ইউনিভার্সিটির ফার্মে একটা খাতা আর পেন্সিল নিয়ে ঘুরে বেড়াবা, কোথায় কি এক্সপেরিমেন্ট হচ্ছে লেখবা। 3 নাম্বার, তুমি প্রত্যেকটা কাজকে ডকুমেন্ট করবে এবং ওয়ার্ল্ড ক্লাস সায়েন্টিফিক জার্নালে তুমি ছাপাবার চেষ্টা করো। তোমারটা এত ইজি নয় যে সেফে যাবে, তুমি চেষ্টা করলে এটা হবে। আই ফলোড দ্যাট। আমি ওনাকে একটা কথা জিজ্ঞাসা করলাম যে স্যার একটা চেয়ার কেন সামনে? সেখানে উনি বললো যে তুমি এই ইউনিভার্সিটি থেকে পাস করছো, তোমার বন্ধু বান্ধবরা সারাদিন করিডোর দিয়ে হাঁটবে আর মানুষের রুমে, তোমাদের রুমে ঢুকে ওদের চা খাবে। একজন যদি তোমার রুমে আসে, সে একটা কাজ নিয়ে আসবে, তুমি কথা বলতেছো, অন্য কেউ বসবে না, এ চলে গেলে অন্যজন আসবে। আই ফলোড ইট, যে যতদিন পর্যন্ত এগ্রিকালচার রিসার্চ কাউন্সিলের চেয়ারম্যান ছিল এদের মধ্যে ফলো করছি। একটা চেয়ার আমার সামনে আর বাকিরা সব ওয়েটিং রুমে সুবাই বসতো। স্যার, বাংলাদেশকে সামনের দিন আপনি কিভাবে দেখতে চান? বাংলাদেশ, আমি তো এগ্রিকালচারের কথা বলবো এই সাইড থেকে আমাদের এগ্রিকালচারের চ্যালেঞ্জ অনেক আছে, কিন্তু বাংলাদেশের ভবিষ্যৎ এগ্রিকালচার অত্যন্ত উজ্জ্বল। যে আমাদের সম্পদ আছে সানশাইন, যেটা আমরা কাজে লাগাইনি, এটার ভিত্তিতে যদি গবেষণা করে আমরা ভ্যারাইটি বাইট করতে পারি। আমরা এখনও সমুদ্রের দিকে তাকাই নেই যে আমাদের সমুদ্রে কী রিসোর্স আছে এবং সেগুলি হার্নেস করা। কাজে আমি কোনোদিনই, আমি মাস্টার প্ল্যান করার সময় আমি বলতাম যে আওয়ার ফিউচার লাইজ ইন দি সাউথ। ধন্যবাদ স্যার। স্যার, আপনাকে ধন্যবাদ আমাদের অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য। সেই সাথে ধন্যবাদ আমন্ত্রিত শিক্ষার্থীদেরও। দর্শক, আপনাদের বিভিন্ন প্রশ্ন, সমসাময়িক ঘটনা সম্পর্কে জানতে বা মতামত থাকলে, পাশাপাশি কেমন লাগলো আমাদের আয়োজন জানিয়ে চিঠি লিখতে পারেন এই ঠিকানায়। প্রযোজক নিউজ ইনসাইট, এনটিভি, বিএস ইসি ভবন, 7ম তলা, 102 কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারণ বাজার, ঢাকা 1215। আমাদের ইমেলও করতে পারেন newsinsight@ntvbd.com এই অ্যাড্রেসে। আর অনলাইনে অনুষ্ঠানটি দেখতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com এই অ্যাড্রেসে। সবাইকে শুভেচ্ছা জানিয়ে আমি আরিফুর রহমান আজকের মতো বিদায় নিচ্ছি।